নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন তড়িৎ খুঁড়ো সিরিজের গল্প থেকে দ্বিতীয় গল্প, মধুপুরের প্রেতাত্মা। গল্পটি লিখেছেন লেখিকা ডোনা মিশ্র। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের 20,000 পরিবারে পৌঁছে দেওয়ার জন্য। এইভাবেই আরও আমাদের পাশে দাঁড়ান, আমরা আরও এগিয়ে যাব। আপনাদের জন্য 20,000 সাবস্ক্রাইবার স্পেশাল গল্প হিসেবে আসছে টান টান রোমাঞ্চকর কিছু থ্রিলার গল্প, যেগুলো অলরেডি আমরা আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে দিয়েছি। সবাই চেক আউট করতে ভুলবেন না। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প পাঠে এবং তড়িৎ খুঁড়োর ভূমিকায় রয়েছেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে শুরু করছি মধুপুরের প্রেতাত্মা। আজ রবিবার। প্রতি রবিবারের মতন এবারও অধীর আগ্রহে আমরা বসে আছি গল্প শোনার জন্য। আমরা বলতে আমি, হারান, হাবুল, ন্যাপলা আর দিন, 5 জনই অপেক্ষা করছি তড়িৎ খুঁড়োর জন্য। খুঁড়োর মতে তার বলা সমস্ত গল্পই তার বাস্তব জীবনের অভিজ্ঞতা। তবে তার গল্পের সমস্তটা যে আমরা বিশ্বাস করি তেমনটা কিন্তু নয়, বরং বেশিরভাগই আমাদের কাছে অবিশ্বাস্যই ঠেকে। কিন্তু খুঁড়োর কাছে তা প্রকাশ করলেই বিপত্তি। তিনি বেঁকে বসেন। তবুও গল্প শোনা ও বলার দুপাক্ষিক অমোঘ নেশার জন্যই হোক অথবা খুঁড়োর ভালো শ্রোতার অভাবের জন্যই হোক, প্রতি রবিবার কিন্তু একদম নির্দিষ্ট সময় খুঁড়ো এসে হাজির হবেনই আমাদের কাছে। অবশ্য আমরাও সমভাবেই অপেক্ষায় অধীর হয়ে বসে থাকি। ওই যে খুঁড়ো আসছেন। খুঁড়োকে দেখে কিছুটা কৌতুকের সুরেই ন্যাপলা বলল, আরে খুড়ো, আসুন আসুন। তা মনে হচ্ছে আজ কিছুটা দেরি হয়ে গেল আপনার। গল্প বানাতে বানাতেই বুঝি এত দেরি? এই শোন, ওই ফচকেমিটি করিস না আমার সঙ্গে, বুঝতে পেরেছিস? আমাকে এভাবে চটিয়ে দেওয়া তো সহজ নয়, বুঝতে পারলি? আমার সব গল্প বানানো, তাহলে গল্প শুনতে আসিস কেন? না শুনলেই তো হয়, লেটা চুকে যায় তাহলে। ন্যাপলা, খুড়োকে চড়াচ্ছিস কেন? ওর কথা কিছু মনে করবেন না খুড়ো, জানেনই তো ওর কথার কোনো ঠিক নেই। তার চেয়ে আপনি বরং আমাদের একটা ভালো গল্প শোনান দেখি। না মানে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা, রোমাঞ্চকর কোনো ঘটনা আর কি। তা তোরা যতই আমার বলা গল্পগুলোকে গাঁজাখুরি ভাবিস না কেন ন্যাপলা, আমি নিজে জানি এগুলো কতটা সত্যি। নিজের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করেছি সমস্ত কিছু, বুঝতে পারলি? একে ছাড়ে সব কথা। শোন, আগে কড়া করে এক কাপ চায়ের ব্যবস্থা করতো। যা 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 যা। শুধুই কি চা, নাকি তার সঙ্গে দুটো গরম গরম সিঙ্গারা চলবে খুড়ো? সিঙ্গাড়া গরম গরম? হ্যাঁ, তা হলি মন্দ হয় না। বেশ আয়েস করে এই গল্পটা শুরু করা যায়। তাহলে যা 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 যা, দেরি করিস না, যা নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যে এক পেয়ালা স্পেশাল দুধ চিনি ছাড়া চা আর বেশ কটা গরম সিঙ্গারা হাজির হলো খুড়োর সামনে। গরম চা গলার মধ্যে এক ঢোকে গিলে তারপর একটা সিঙ্গারাতে কামড় বসিয়ে খুড়ো বলতে শুরু করলেন, বাহ, সিঙ্গাড়া বেশ ভালো বানিয়েছে। ঠিক আছে, চল আজকে আজকে তোদের যে ঘটনার কথা বলবো, আজ থেকে দাঁড়া, চাটা পাখিটা খেয়ে নি। শোন, আজ
আজকে তোদের যে ঘটনার কথা বলবো সেটা আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। তখনও আমার যুবক বয়স, জানিসই তো ওই বয়সে আমি কাজের খোঁজে, ভ্রমণের পিপাসায় ভারতের নানা জায়গায় ঘুরে বেরিয়েছি। এমন ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম বীরভূমের একটি ছোট্ট গ্রাম মধুপুরে। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের সরলতা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। বুঝতে পারলি? সবুজে ঘেরা সেই ছোট্ট গ্রাম, বসবাস ধর ওই 200 মতো মানুষ হবে। হ্যাঁ, 200 মতো মানুষ হবে। বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত, কেউ কেউ মাছ ধরা অথবা বেতের ঝুড়ি বোনার সাথেও যুক্ত। গ্রামে ওই ধর চাষা, কুমোর, জেলে, তাঁতি, এই সমস্ত মানুষজন। আর হ্যাঁ, সাঁওতালও ছিল, সাঁওতালদের বাস। প্রত্যেকের মুখেই গ্রাম্য সরলতার ছাপ। পুরো 1 সপ্তাহ, বুঝতে পারলি, 1 সপ্তাহ সমস্ত গ্রামবাসীদের সাথে মিলেমিশে তাদের প্রাত্যহিক জীবন পরিদর্শন করে গ্রাম্য জীবনের সহজতায় মুগ্ধ হয়ে বেশ বেশ দিন কাটতে লাগলো। ভাবলাম 3-4 দিন থেকে এবার ফিরে যাব। কিন্তু ফিরে যাওয়ার ঠিক 3 দিন আগে ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে গ্রামের এক চাষি রাজু, হ্যাঁ সেই রাজুর 10 বছরের মেয়ে উধাও হয়ে গেল সন্ধ্যায়। তখন গ্রীষ্মকাল, গরমের চোটে সন্ধ্যায় পুকুরে স্নান করতে গিয়েছিল বাচ্চা মেয়েটি। তারপর হঠাৎ করে উধাও হয়ে যায়। তো সবাই অনেক খোঁজাখুঁজির পরেও মেয়েটির কোনো চিহ্ন পায়নি। এই ঘটনার পর সারা গ্রামে ছড়িয়ে পড়ে এক ভয়। বাচ্চা মেয়েটির এরকম একেবারে উধাও হয়ে যাওয়ার বিষয়টা কেউই ঠিকভাবে মেনে নিতে পারে না। এভাবে 2 দিন কেটে যায়। কিন্তু 3য় দিনে যা ঘটে তা কেউ ভাবতেও পারেনি। গ্রামের আরেকটি বছর আটেকের মেয়ে একই রকমভাবে সন্ধ্যাবেলায় উধাও হয়। আর এরপর আরো 3 দিনের মাথায় আরেকটি বছর 10-এর মেয়ে উধাও হয়ে যায়। এইবার গ্রামে অদ্ভুত একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেয়েগুলো উধাও হচ্ছে, কিন্তু তাদের কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না। সবাই এসে চেপে ধরল আমাকে। এই সমস্যার একটা সমাধান করতে হবে। তো ততদিনই সেই গ্রামের মানুষগুলোর সাথে আমারও একটা প্রগাঢ় সম্পর্ক স্থাপন হয়েছে। আমিও গ্রামবাসীদের ওই শুকনো মুখগুলোর দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারলাম না। গ্রামে আসা ইস্তক ওই গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতেই আমি থাকতাম। গ্রামবাসীরাই সেই ব্যবস্থা করে দিয়েছিল। আর আমার সমস্ত খাবার দাবারের দায়িত্ব নিয়েছিল গ্রামের এক চাষি নিতাই মাঝি। প্রথমে কাচুমাচু করলেও পরেও রাজি হয়। আর ওর সাহায্যেই প্রায় পুরো গ্রাম ও গ্রামের ওই দক্ষিণের জঙ্গলটাও তন্ন তন্ন করে খুঁজি। কোনোভাবে কোনো নিশান পাওয়া গেল না ওই বাচ্চা মেয়েগুলোর, অথবা ওদের নিখোঁজের কোনো রহস্যের সন্ধানও কিছু কুলকিনারা করতে পারলাম না। এরই মধ্যে আরও বেশ কটা দিন পেরিয়ে গেছে, অথচ কোনোভাবে এই রহস্যের কোনো কিনারা খুঁজে না পেয়ে কিছুটা হতাশ হয়ে আমি নিতাইকে প্রশ্ন করি, আচ্ছা নিতাই, এই গ্রামের অথবা জঙ্গলের কোনো অংশ কি বাদ পড়েছে আমাদের? হ্যাঁ, না তো বাবু, শুধু ওই দক্ষিণের জঙ্গলে একদম শেষে একটা মন্দির আছে, ওইটুকুই যা আপনাকে নিয়ে যাইনি আমি। আসলে বহু পুরনো পরিত্যক্ত মন্দির, কোনোদিনই গায়ের কেউ ওখানে যায় না। কিসব অভিশাপ নাকি আছে টাছে। আপনারা শহরের মানুষ, জানি এসব বিশ্বাস করবেননি,
কিন্তু এসব অভিশাপ ছেড়ে দিলে ওই পুরনো মন্দিরে সাপ খোপের উৎপাতও আছে। না, সেটা তুমি কি করে জানলে নিতাই? তুমি তো ওখানে কখনোই যাওনি। তা তুমি কেন? গ্রামের কেউই তো যায়নি। তা ঠিক বাবু, কিন্তু ওই মন্দিরের আশেপাশে অনেক সাপের খোলস পড়ে থাকতে দেখেছে কাঠুরিয়ারা। তা থেকে গ্রামবাসীদের আন্দাজ এই যে ওই ওই মন্দির ভয়ঙ্কর সাপেদের বাসস্থান, বুঝলেন? তাই কোনোভাবে ওই মন্দিরে আপনাকে নিয়ে যাওয়া আমার সুরক্ষিত মনে হয়নি আর কি। না, কিন্তু নিতাই, নিতাই, ওই মন্দিরে তো আমাদের যেতেই হবে। আমার আমার কেন জানি না মনে হচ্ছে যেন এবার এই 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 রহস্যের সমাধান ওই মন্দিরে গিয়েই পাবো আমরা। আর আমাদের হাতে যেহেতু শুধুমাত্র আজকের রাতটা, তাই আজকে রাতে ওই মন্দিরে আমাদের যেতেই হবে। আর কোনোভাবে তুমি যদি ওই মন্দিরে যেতে না চাও, তাহলে শুধুমাত্র মন্দিরে যাওয়ার রাস্তাটা আমাকে দেখিয়ে দিলেই হবে। আমি একাই যাব। না 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 বাবু, তা কি করে হয়? আপনি হলেন গে আমাদের গায়ের অতিথি, আপনাকে এভাবে একা বিপদে ফেলে যায় কি করে কন্দিনি? এ আমার ধম্মে সইবে না। আচ্ছা, আপনি যখন চাইছেন আজ রাতেই আমরা ওই মন্দিরে যাব, কেমন? তবে তার আগে একবার আমাকে বাড়ি যেতে হবে। আপনার খাবার এবং জলের ব্যবস্থা করে তা নিয়ে আমি ফিরে আসব, কেমন? হ্যাঁ, সেটা তুমি যেও, তবে তার আগে এই মন্দির সম্পর্কে তুমি যা জানো সেটা আমি জানতে চাইনি। তাই বলো আমাকে। ওই মন্দির সম্পর্কে সেরম কিছু আমি জানি না বাবু। আমার জন্মের বহু পূর্ব থেকে ওই মন্দির পরিত্যক্ত অবস্থায় আছে। তবে বাপ ঠাকুরদার মুখ থেকে কিছু কিছু কথা শুনেছি ওই মন্দির সম্পর্কে। তবে তার কতটা সত্যি আর কতটা গুজব তা সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি সেটুকু শুনতে চাইলে আমি বলতে পারি। হ্যাঁ, সেটুকুই বলো। একেবারে কিছু না জেনে যুদ্ধক্ষেত্রে পা দেওয়ার থেকে তো তার অসংশোধিত ইতিহাসটুকু জেনে রাখা ভালো। বলো। এবারে নিতাই প্রথমে কিছুটা ইতস্তত হয়েই যেন বলতে শুরু করে সেই ইতিহাস। আমি যখন ছোট ছিলাম, আমার ঠাকুরদা মূলত আমাকে এবং আমার ভাইদের ভয় দেখানোর জন্যই ওই মন্দিরের বিভিন্ন অলৌকিক গল্প শোনাতেন। তার কতটুক সত্যি আর কতটুকু মিথ্যে তা সত্যি আমার জানা নাই। আসলে এ যুগের ছেলেদের তুলনায় সে যুগের ছেলেরা অনেক বেশি দস্যিদামাল ছিল। যাতে ওই মন্দির চত্বরে আমরা কখনো না যাই, তাই সে মন্দির সম্পর্কে নানা রকম ভয়ঙ্কর গল্প ঠাকুরদা আমাদের বলতেন। এই গল্পগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল ওই মন্দিরের দেবীর রূপের বর্ণনা। একবার শুনলে ওই 10-12 বছরের ছেলেদের কেন, যে কোনো বড় মানুষেরও বুকে রক্তহীন হয়ে যাওয়ার জোগাড়। সেই রূপের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি আপনাকে দেব, মানে যেটুকু আমি ঠাকুরদার মুখে শুনেছি সেটুকুই আর কি। তার আগে এই দেবী মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি আপনাকে কইতাছি। ঠাকুরদা বলতেন, সেই সময় থেকে প্রায় 200 বছর আগে বিন্ধ্যাচল নামের কোনো এক রাজা ওই মন্দির এবং ওই দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন। ওই মন্দির এবং ওই দেবী মূর্তির প্রতিষ্ঠার কারণ ছিল ওই রাজার একমাত্র পুত্রের দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য। রাজা বিন্ধ্যাচলকে কোনো এক তান্ত্রিক পরামর্শ দিয়েছিলেন যে জঙ্গলের এই কোণে মন্দির প্রতিষ্ঠা করে দেবী স্বর্ণসূরীকে প্রতিষ্ঠা করলে এবং তার কথা মতন বিশেষ বিধি মেনে চললে, দেবীর পুজো করে দেবীকে সন্তুষ্ট করতে পারলেই রাজার ছেলের দুরারোগ্য ব্যাধি একেবারেই নিরাময় হয়ে যাবে এবং রাজকুমার সুস্থ হয়ে যাবেন। এই কারণেই রাজা ওই মন্দির এবং দেবী প্রতিষ্ঠা করেন। দেবী স্বর্ণচূড়ি? কিন্তু এই দেবীর নাম তো এর আগে কখনো শুনিনি। শোনার কথাও নয় বাবু। এই দেবী হলেন এক লৌকিক দেবী এবং বর্তমানে ওই দেবীর আরাধনা আর কোথাও হয় বলে আমার তো মনে হয় না। আচ্ছা নিতাই, যে দেবীর আরাধনা আরোগ্য এনে দিতে পারে, সেই দেবীর পূজা হঠাৎ করে কেন বন্ধ হলো, আর মন্দিরই হঠাৎ করে কেনই বা পরিত্যক্ত হলো, সে সম্পর্কে কিছু বলেনি তোমার ঠাকুরদা?
রকম কিছু বলেনি ঠাকুরদা, হয়তো তিনি সবটা জানতেনও না, কারণ ওই মন্দির পরিত্যক্ত হয় ঠাকুরদার জন্মেরও বহু বছর আগে। তবে লোকমুখে তিনি যতটুকু শুনেছিলেন তা আমাদেরকে বলেছিলেন। ওই দেবীর পুজো পদ্ধতি নাকি অতীব ভয়ঙ্কর। দেবী আরোগ্য প্রদান করেন ঠিকই, কিন্তু তার বদলে তিনি নেন তার উপযুক্ত মূল্য। উপযুক্ত মূল্য মানে? আর আমি কিছু জানি না বাবু, যতটুকু জানতাম আপনাকে বললাম। এইবার আমি যাই, আপনার জন্য খাবার আর জলটুকু নিয়ে আসি গে, সন্ধে তো হয়েই গেল। দাঁড়াও নিতাই, দাঁড়াও, যাবে, কিন্তু তার আগেই তুমি আমাকে বলে যাও যে দেবী স্বর্ণচুরীর পূজার উপচারে কি কি লাগে, মানে কি কি ফল ফুল এসব সম্পর্কে কি তুমি কিছু জানো? নিতাইয়ের মুখে হঠাৎ একটা অদ্ভুত হতাশা ফুটে ওঠে। নিতাই বলে ওঠে, ফল ফুল ওসব কেন লাগবে বাবু? দেবী তো রক্ত খাকি। কথাটা বলে দরজা খুলে বেরিয়ে যায় নিতাই। হাঁ করে আমি তাকিয়ে থাকি দরজার দিকে। কি বলে গেল নিতাই? হ্যাঁ, রক্ত খাকি মানে যিনি রক্তপান করেন? হ্যাঁ, সে যুগে তো তন্ত্রমতে অনেক দেবদেবীর পুজোয় বলি প্রদান করা হতো। সে যুগে কেন, এ যুগেও তো কত পুজোতে পশু, কুমড়ো, আখ, পায়রা এ সমস্ত বলির রেওয়াজ আছে। তো সেক্ষেত্রে রক্তখাকি যখন বলেছে, তার মানে নিশ্চয়ই সবজি বা ফল বলির কথা বলেনি নিমাই। কেন জানি না, আমার মনে হচ্ছে নিমাই আরো অনেক কিছু জানে, কিন্তু ও আমাকে বলতে চাইছে না। কেন বলতে চাইছে না, এখানেই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, দেবী যখন রক্ত খাকি, তার মানে দেবীর কাছে কিছু মানত করলে তার বিনিময়ে দেবীকে রক্ত দিতে হয়, মানে দেবীর সামনে বলি দিতে হয়। পশু বলি না, কিন্তু পশু বলি হলে দেবীর পুজো বন্ধ হবে কেন? এখনও তো বিভিন্ন জায়গায় পশু বলি হয়। বর্তমান প্রজন্মের বেশিরভাগ মানুষ এই বলির বিরোধিতা করলেও এখনো তো এই বলি একেবারে নিষিদ্ধ নয়। তাহলে তাহলে কি এই পুজো পদ্ধতি আরো ভয়ঙ্কর? তার মানে নরবলি? হ্যাঁ, তা অসম্ভব কিছুই নয়। সে যুগে অনেক মন্দিরেই নরবলি হতো, কিন্তু পরবর্তীতে এই বর্বর নরবলি প্রথা একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাই কি এই দেবীর পুজো বন্ধ করা হয়? হ্যাঁ, তাই হবে, তাই হবে। এরপর বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকি আমি। তারপর হঠাৎই মাথায় বিদ্যুৎ খেলে যায়। এই নরবলির জন্য তো তন্ত্রমতে সবচেয়ে উপযুক্ত ছিল কুমারী মেয়েদের বলি দেওয়ার প্রথা। হ্যাঁ, রাইট, কুমারী মেয়ে। কুমারী মেয়ে বলতে সেই সব মেয়েরা যারা শৈশবের দৌড় থেকে সবে উঠে এসে কৈশোরে পা দিয়েছে এবং এখনও ঋতুমতী হয়নি, অর্থাৎ 8 থেকে 10 বছর বয়সের মেয়েরা সব থেকে উপযুক্ত এই বলির জন্য। আর গ্রাম থেকে প্রতি 3 দিন অন্তত এই বয়সসীমার মেয়েরাই উধাও হচ্ছে। বুকটা কেঁপে ওঠে। তাহলে কি? কিন্তু কিছু ভাবার আগেই দরজায় টোকা পড়ে। বাবু, এনান খাবার আর জল এনেছি। আমি দরজা খুলে দিই। নিতাই ঢুকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। তো আমি জিজ্ঞাসা করি ওকে যে এভাবে ও কি দেখছে আমার দিকে তাকিয়ে। কিছুটা হকচকিয়ে গিয়ে ও বলে ওঠে, ও কিছু না বাবু, এই যে খাবার এনেছি, খেয়ে নিন। সমস্ত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ, মা তাড়াতাড়ি দিয়ে যাও, এবারে তো আবার মন্দিরের দিকেও রানা দিতে হবে। নিতাই কিছুটা হতাশভাবেই বলে ওঠে,
মন্দিরে না গেলেই নয় বাবু। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে দেখি, তারপরে দৃঢ় স্বরে বলি, না, না গেলে একেবারেই নয়। বুঝতে পারলে? নিতাই কথা বাড়ায় না, আমাকে খাবার পরিবেশন করে আমার সম্মুখে হতাশ দৃষ্টিতে বসে থাকে। আমি খাবার খেতে খেতেই নিতাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা নিতাই, তুমি দেবীর রূপের বর্ণনা দেবে বলেছিলে, কই দিলে না তো? নিতাই যেন এই কথাটা শুনে অন্য কোনো জগৎ থেকে এক ধাক্কায় বাস্তবে ফিরে আসে। তারপর মৃদু স্বরে বলে ওঠে, স্বর্ণসুরী দেবীর রূপের বর্ণনা বড়ই ভয়ঙ্কর। ঠাকুরদা বলতেন অমাবস্যার আকাশের চেয়েও কালো দেবীর গাত্রবর্ণ। মুখে সবসময় ভয়ঙ্কর নিষ্ঠুর ঠান্ডা হাসি। মুখে দুপাশ দিয়ে বেরিয়ে থাকে দুটি সদন্ত। দেবীর জিভ সাপের মতন মাঝখান দিয়ে সেরা, পা পর্যন্ত এলানো ভেজা চুল, আর মাথায় এক বৃহৎ স্বর্ণের ছাকতি। এখান থেকেই দেবীর নাম হয় স্বর্ণসুরী। এতটুকু বলে নিতাই চুপ করল। বুঝলাম যে ও আর কিচ্ছুটি বলবে না। আমি উঠে হাত ধুতে গেলাম। নিতাইও থালা গুটিয়ে চলে গেল বাড়ির দিকে। ফিরে এলো প্রায় 1 ঘন্টা পর। ঘড়িতে তখন রাত 10টা। ও আসার পর আরও কিছুক্ষণ সময় লাগলো আমাদের বেরোতে। আমি আমার কাপড়ের ঝোলাতে কিছু জিনিস ভরে ওটা কাঁধে নিয়ে নিতাইকে বললাম যে এবার তাহলে যাওয়া যাক। তা নিতাই উঠে বসলো। মনে হলো ওর দেহে যেন কোনো প্রাণ শক্তি নেই। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে তখন আগেই বললাম যে ওই 10:30 পৌনে 11টা হবে। সেই যুগে ওরকম রাতে মানে অজপাড়াগায় তো মনে হতো যেন মধ্যরাত। হ্যাঁ, তারপর আবার অন্ধকার, অমাবস্যার রাত, আকাশে আলোর চিহ্নটুকু নেই। তাহলে বুঝতেই পারছিস মনে হচ্ছে সেই একেবারে মানে ঘোর ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে আমার সাথে শুধুমাত্র একটি হ্যারিকেন, নিতাইয়ের হাতে একটি লাঠি ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই, কোনো সম্বল নেই। তা এইটুকু সম্বল নিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে, হয়তো কোনো প্রাচীন অজানা শক্তির সাথে মোকাবিলা করতে। মন্দির প্রাঙ্গণে পৌঁছতে আমাদের সময় লাগলেও 15 মিনিট হবে। অন্ধকারে ঠিক মতো কিছু দেখা যায় না। হ্যারিকেনের আলোতেই যতটুকু দেখলাম, এক প্রাচীন মন্দির। মন্দিরের গা থেকে সমস্ত প্লাস্টার খসে পড়ে মন্দিরটিকে একটি কঙ্কালসার স্থাপত্যে পরিণত করেছে। মন্দিরের বাহ্যিক পরিদর্শনের পর নিতাইয়ের দিকে মুখ ফিরিয়ে বললাম যে এবার তাহলে ভেতরে ঢোকা যাক। ঢুকলাম। মন্দিরে প্রবেশের দরজা যেদিকে আছে সেই দিকে নিতাই অঙ্গুলি নির্দেশ করল এবং তার দেখানো দিকে আমরা পা বাড়ালাম। কিছুটা যেতেই একটা পুরনো দরজা চোখে পড়ল আমার। দরজাতে হাত রেখে কিছুটা চাপ দিতেই দেখলাম দরজাটা খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দরজা খুলতেই কয়েকটা চামচিকে আমার মুখে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল বাইরের দিকে। নিজেকে সামলে নিয়ে খুব ধীরে ধীরে আমি মন্দিরে প্রবেশ করলাম। আমার পেছন পেছন প্রবেশ করল নিতাই। সামনের দিকে কিছুটা এগোতেই দাঁড়াম করে একটা শব্দ। আমরা চমকে উঠলাম। শব্দটা মনে হলো আমাদের পেছন দিক থেকে এলো। পেছনে ঘুরে হ্যারিকেনটা কিছুটা তুলতেই দেখলাম
আমরা যে দরজা দিয়ে এই মন্দিরে ঢুকলাম সেই প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভেবে দেখ কি ভয়ঙ্কর অবস্থা। দরজা থেকে চোখ সরাতেই হঠাৎ করে আমার চোখ পড়ল নিতাইয়ের মুখের দিকে। ওই মুহূর্তে ওর মুখটা ভয়ঙ্কর রকম কঠিন দেখাচ্ছে। কোন রকম ভয়, দুশ্চিন্তা, হতাশা এ সমস্ত কিছুই নেই। এবার সামনের দিকে ঘুরে হ্যারিকেনটা সামনের দিকে তুলে ধরলাম। দেখলাম সম্মুখে এক ভয়ঙ্কর মূর্তি। দীর্ঘদিনের পরিত্যক্ত পরিবেশ মূর্তির গায়ে কোনোই আঁচ ফেলেনি। মূর্তিটি হুবহু নিতাইয়ের বর্ণনা করা দেবী মূর্তির মতো। লোক মুখে শোনা কথার এত নিখুঁত বর্ণনা কিভাবে হতে পারে? তাহলে কি এর আগেও নিতাই এখানে এসেছে? এই মন্দির সম্পর্কে সব কথাই যেন নিতাই একটু রেখে রেখেই বলছিল। হ্যাঁ, কেমন যেন সন্দেহজনক। এসব ভাবতে ভাবতে পেছন থেকে লাঠি জাতীয় কিছু একটা এসে সজোরে আঘাত করলো আমার মাথায়। হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় কুকড়ে গিয়ে আমিও বসে পড়লাম মাটিতে। এরপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম প্রথমেই কালকে রাতের কোনো ঘটনাই মনে পড়ল না। তারপর কিছুটা সময় যেতে কালকের রাতের সব ঘটনা ধীরে ধীরে মনে পড়তে লাগলো। সেই ভয়ঙ্কর রাত, মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছানো, মন্দিরের ভেতর প্রবেশ, ভয়ঙ্কর দেবীমূর্তি প্রদর্শন, যা হুবহু মিলে গেছে নিতাইয়ের বর্ণনার সাথে। আর তারপর হ্যাঁ মনে পড়েছে, মাথায় লাঠি জাতীয় কিছুর প্রচণ্ড আঘাত। ব্যাস এটুকুই, আর কিছু মনে নেই। ফিরে এলাম বর্তমানে। দেখলাম যে আমি মেঝেতে শুয়ে কাল সারা রাত এভাবেই তাহলে ছিলাম। দেখে মনে হলো এটা কোনো পুরনো ঘর। ঘরে দরজা জানলা কিছুই চোখে পড়ছে না। কিন্তু তাহলে এখানে এলাম কিভাবে আমি? কে আনলো এখানে আমাকে? বহু কষ্টে উড়ে বসলাম আমি। মাথায় ভয়ঙ্কর যন্ত্রণা এখনো। উঠে বসতেই দেখলাম ঘরের ডান দিকের দেওয়ালের ওপরের কোনো ফাটল থেকে সামান্য আলো এসে পড়েছে ঘরের মাঝখানটাতে। ওইটুকু আলো পুরো ঘরটাকে আলোকিত করতে না পারলেও এখন যে দিন সেটা বোঝাতে যথেষ্ট সক্ষম। হঠাৎ বুকটা কেঁপে উঠল আমার। নিজের সমস্ত বিপদের আশঙ্কা ছাপিয়ে মনে শুধু একটা ভয় উঁকে দিল, আজকেই গ্রামের আরেকটি কোনো বাচ্চা মেয়ের বলি চড়বে দেবী স্বর্ণচূড়ির কাছে। কিন্তু কেন কে কিসের আকাঙ্ক্ষাতে আবার ওই ভয়ঙ্কর দেবীকে জাগিয়ে তুলতে চাইছে? এই দেবী তো আরোগ্য প্রদান করে অন্যের প্রাণের বিনিময়ে, কিন্তু এই গ্রামের কে এই পন্থা বেছে নিল স্বার্থপরের মতো? রাজা তো তার সন্তানের জন্য এই ভয়ঙ্করের সাথে সন্ধি করেছিলেন। তাহলে কি 200 বছর পরে এই গ্রামের কেউ সেই রাজার মতো তার সন্তানের জন্য এই ভয়ঙ্কর নিষ্ঠুরের আরাধনা করছে? কিন্তু কে সে? কার সন্তান অসুস্থ? এই গ্রামের নাকি বাইরের কেউ? কিন্তু এই দেবীর কথা এতটাই স্বল্প পরিসরে প্রচলিত যে বাইরের কারো তো এ বিষয়ে জানার কথা নয়। তাহলে বেশ কিছুক্ষণ ভাবার পর হঠাৎ মাথায় একটা বিষয় ভেসে উঠল আমার। তখন বিষয়টাকে গুরুত্ব দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে এই পুরো রহস্যের মূলেই হলো ওই বিষয়। আজ থেকে প্রায় 20 আগে যখন এই গ্রামে প্রথম আসি এবং নিতাই স্বেচ্ছায় আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নেয়, তার 1-2 দিনের মধ্যে নিতাই আমাকে খাবার দিতে এসে আমার কাছে বসেছিল। আমি ওকে গ্রাম সম্পর্কেই বিভিন্ন প্রশ্ন করছিলাম। তারপর আমাদের গল্পের মাঝে
হঠাৎ করেই একটি ছেলে খুব হন্তদন্ত হয়ে এসে নিতাইকে নিয়ে যায়, এই বলে যে তার ছেলের নাকি আবার রক্ত বমি শুরু হয়েছে। নিতাইও আর এক মুহূর্ত দেরি না করে কাঁদো কাঁদো মুখে ওই ছেলেটির সাথে চলে যায় সেই মুহূর্তে। এরপরে আবারও একবার নিতাই আমার সাথে কথা বলে, কিন্তু আমি বেমালুম বুঝেই গিয়েছিলাম বিষয়টা, মানে মাথা থেকে একেবারেই চলে গিয়েছিল। কথাটা হঠাৎ মাথায় আসতেই পুরো পৃথিবী কেঁপে গেল যেন আমার। তার মানে নিতাই এই সমস্তটা নিতাই করছে। এতগুলো বাচ্চা মেয়ের মৃত্যুর জন্য একমাত্র ও দায়ী। ওই বেচারা শান্ত মুখটার সাথে কিছুতেই এই ভাবনাগুলো মেলাতে পারলাম না আমি, কিন্তু ওর হাবভাব আর শেষে আমার মাথায় লাঠির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তখন তো নিতাই ছাড়া কেউ ছিল না আমার কাছে, কেউ ছিল না। আমি 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 নিশ্চিত যে এই সমস্তটার পেছনে নিতাই ছাড়া আর কেউ নেই, কেউ না। এই সমস্ত ভাবতে ভাবতেই হঠাৎ কোনো এক ভারী কাঠের দরজা খোলার শব্দে পেছনের দিকে তাকালাম আমি। আলো আঁধারিতে দেখলাম অন্ধকারের মধ্যে কোথাও একটা দরজার অস্তিত্ব ফুটে উঠেছে এবং সেখান থেকে একজন কেউ ঢুকছে ঘরের ভেতর। সেই মুহূর্তে সামনে আসতেই হালকা আলোতে খুব কষ্ট করেই চেনার চেষ্টা করলাম সেই অবয়বকে। হ্যাঁ, আমার ধারণা ঠিক, নিতাই। সে বলে উঠল, এখন কেমন ঠেকছে বাবু? মাথায় ব্যথা নেই তো? আপনাকে এতবার করে বললাম এখানে আসবেন না, এত চেষ্টা করলাম আপনাকে আটকানোর, কিন্তু আপনি তো নিজের জেদেই বসে থাকলেন। এখানে আসতেই হলো আপনাকে, শুধুমাত্র আপনার জেদের জন্য আপনার এই অবস্থা। নইলে গায়ের অতিথিকে কোনোভাবেই আঘাত করার ইচ্ছে আমার ছিল না বাবু, বিশ্বাস করুন, ছিল না। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম নিতাইয়ের কঠিন মুখটার দিকে। ওর চেনা কণ্ঠস্বর আজ যেন ভীষণ অচেনা ঠেকল আমার কাছে। কোনো কথা বলতে পারলাম না আমি। আমাকে চুপ থাকতে দেখে নিতাই আবার নিজের মনে বলে চলল, বাবু, আপনাকে আমি তখন সবটা কইনি, আপনিও তাই সন্দেহ করেছিলেন, তাই না? আপনার ধারণা একেবারেই ঠিক। আমি আপনাকে বলিনি যে সেই রাজার বিন্ধ্যাচলের এক বিশেষ ভৃত্যের বংশধর আমি, এমন ভৃত্য যার কাছে রাজা তার সমস্ত গোপন কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারতেন। তবে এই বিষয়টা সম্পর্কে অবশ্য আমার পূর্বপুরুষ রাজার সেই ভৃত্যটিকে সবটা বলেননি। তাহলে আমি এত কিছু জানলাম কিভাবে, তাই তো? কি করব বলুন বাবু, সন্তানের টান যে বড় টান। এ গল্পের কিছু কিছু গল্প কথা আমি বাপ ঠাকুরদার কাছ থেকে শুনে এসেছি সেই ছোটবেলার থেকে। এও শুনেছিলাম যে সেই কাহিনীর একটি পুঁথি ওই রাজা আমার পূর্বপুরুষ ওই ভৃত্যটিকে রাখতে দিয়েছিলেন। আসলে সে যুগে ভৃত্য জাতীয় মানুষেরা লেখাপড়ার ধারে কাছেও যেত না, তাই পড়তে পারবে না জেনেই হয়তো। তা সে যাকে যাক, সে পুঁথি বংশ পরম্পরায় আমাদের কাছেই রয়ে যায়। তবে তা খুঁজে দেখেনি কেউ আগে, আসলে কারো দরকার পড়েনি, কিন্তু আমার দরকার পড়ল। আমার একমাত্র ছেলে যখন মারণ রোগে ধরল, ডাক্তার বলল আর কিছু করার নেই। আবার চোখের সামনে ছেলেটা রক্ত বমি করতে করতে মৃত্যুর দিকে ঢলে পড়তে লাগলো ধীরে ধীরে। বাপ হয়ে কিভাবে নিজের ছেলের এই মৃত্যু যন্ত্রণা নিজের চোখে দেখি বলেন? না, আমি পারলুম না বাবু,
যখন হাতের কাছে উপায় আসে, দেবী স্বর্ণচুরীকে সন্তুষ্ট করতে পারলেই তো আমার ছেলেটা আবার আগের মতন সুস্থ জীবনটাই ফিরে যেতে পারবে বাবু। তারপরেই আমি খোঁজা শুরু করলাম সেই পুঁথি। ভাগ্যক্রমে পেয়েও গেলাম জানেন। 9 পর্যন্ত লেখাপড়া শিখেছি, তাই সেই পুঁথি পড়তে কোনো অসুবিধেই হলো না। সবটা পড়লাম, জানলাম এবং বুঝলাম। পুজোর উপাচারও পড়লাম, 3টে কুমারী মেয়ের বলি। ব্যাস 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 ব্যাস, তারপরেই মা প্রকট হবেন আর আমার 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 সন্তানও চিরতরে আরোগ্য লাভ করবে। হ্যাঁ 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 বাবু, সব ব্যবস্থা ঠিক। কোন 3টি মেয়েকে বলি দেব তাও ঠিক করে ফেলেছি। তার মধ্যেই আপনি এসে হাজির। উটকো ঝামেলা যত সব। শহরের শিক্ষিত লোক, আপনার চোখে ধুলো দিতে না পারি তার জন্য আপনাকে চেনার জন্যই আপনার কাছে থাকবো বলে আপনার খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলেন। কিন্তু আপনার তো যাওয়ার নামই নেই। আর আমার ছেলেটার শরীরও দিন দিন আরো খারাপ হতে লাগলো। তাই কিছুটা বাধ্য হয়েই আমি আমার পুজো আচার শুরু করলাম। প্রথমে একটি কুমারী বলি, তার 3 দিনের মাথায় আরেকটি, আর আজ আরেকটি। ব্যাস ব্যাস, তাহলেই তো আমার সন্তানকে মা সারিয়ে দেবেন। কিন্তু এদিকে আপনি বাঁধ সাধলেন। উফ, আর 2 দিন অপেক্ষা করতে পারলেন না বাবু, আর 2 দিন। তাহলেই তো আপনাকে মারতে হতো না আমাকে। আমার সন্তান সুস্থ হয়ে উঠলে তো আমি এমনি তো এই গ্রাম থেকে অনেক দূরেই চলে যেতাম। যাতে কেউ আমাকে প্রশ্ন করতে না পারে যে ও কিভাবে সুস্থ হলো। সমস্তটা পরিকল্পিত ছিল বাবু, শুধুমাত্র আপনি। এতক্ষণ ধরে নিতাইয়ের কথাগুলো শুনতে শুনতে ঘৃণায় মনটা ভরে উঠেছিল, বুঝতে পারলি? নিতাইয়ের দিকে তাকানোর ইচ্ছেটুকু চলে গিয়েছিল আমার। ওর মুখের দিকে না তাকিয়েই আমি বললাম, ওরে পাষণ্ড, নিজের সন্তানকে বাঁচানোর জন্য অন্যের সন্তানদের কিভাবে নিজের হাতে হত্যা করলি তুই? কিভাবে? ওরাও তো সন্তান, কারো না কারো। তুই তো বাবা। না 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 না, তুই বাবা না, বাবা না, বাবা না, বাবা নামের কলঙ্ক। তুই বাবা না, তুই পিশাচ, নরপিশাচ। তার আপনি আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন বাবু, কিন্তু আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি, বুঝতে পারলেন? যা কিছু, সব কিছু করতে রাজি আমি বাবু। এই খাবার দিয়ে গেলাম, শেষবারের মতন এই অদমের হাতের রান্না খেয়ে নিন। এরপরে তো আর খাওয়ার মতন অবস্থায় থাকবেন না আপনি। শুধুমাত্র আজকের কুমারী বলিটা ভালোভাবে সরিয়ে ছেলেটাকে সুস্থ করে তুলি আমি। ব্যাস 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 ব্যাস। তারপর মায়ের কাছে আরো একটা অতিরিক্ত বলি দেব আমি, পূর্ণবয়স্ক পুরুষের বলি। আপনার, আপনার বলি। তারপর এখান থেকে অনেক 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 দূরে চলে যাব আমরা বাপ বেটা মিলে, অনেক দূরে, অনেক দূরে। এই কথা বলেই নিতাই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উল্টো দিক থেকে দরজাটা লাগিয়ে দিল সজোরে। যত বেলা বাড়তে লাগলো আমি অনুভব করলাম আমার বুকের ভেতরের শীতটাও ক্রমাগত বাড়তে শুরু করেছে। মৃত্যু হয় না, একদমই না। আরও একটি সরল নির্দোষ শিশুর বলির নিশ্চিত ক্ষণ এগিয়ে আসার ভয়। ঠিক, আরও একটি শিশুর বলির নিশ্চিত ক্ষণ। দেখতে দেখতে সন্ধ্যা নামল। ঘরের এক কোণে একটু আলো
সেই উৎসটুকু আধারের সাথে মিশে গেল। বিষের মতো শরীরে ব্যথা, চারিদিকে অন্ধকার। তাহলে কি সত্যিই সব শেষ? এই শিশুটিকেও কি আমি বাঁচাতে পারবো না? এই সমস্ত ভাবতে ভাবতে ঠিক কতক্ষণ পেরিয়ে গেছে জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে সজাগ হলাম। দেখলাম একটি অবয়ব এগিয়ে আসছে। সামনে এসে আমার বাহুতে হাত রাখলো। সেই অবয়ব, লৌহ কঠিন স্পর্শ, আমাকে টেনে কোথায় যেন নিয়ে গেল সেই হাত। দেখলাম সামনে বেশ কতগুলো মশাল জ্বলছে, আর সামনে সেই ভয়ঙ্কর দেবী মূর্তি, আর দেবীর পায়ের কাছে একটা হাঁড়ি কাঠ, আর তার সামনে এ তো মহেশের মেয়ে দুর্গা। হ্যাঁ, আর 10 বছরের ছোট্ট দুর্গা সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে আছে মাটিতে। তবে কি আজ এই মেয়েটিকেই বলি হিসেবে, না 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 এই মেয়েটিকেই বলি হিসেবে নিতাই নিবেদন করবে দেবী স্বর্ণচূড়ির কাছে। নিজের শরীরের সমস্ত শক্তি জড়ো করে আমি উঠলাম। নিতাই, দয়া করো, এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও তুমি। ওর মুখের দিকে তাকাও তুমি একবার। এতটা সরল পবিত্র মুখটা, এই শিশুকে কিভাবে বলি দেবে তুমি? হ্যাঁ, তোমার হাত কাঁপবে না? এও তো তোমার সন্তানের মতো নিতাই। হ্যাঁ, এতটা পাষাণ হয়েও না তুমি, তুমি বরং আমাকে বলি দাও। হ্যাঁ, আমাকে বলি দাও, ওই শিশুটিকে ছেড়ে দাও তুমি। হ্যাঁ, ছেড়ে দাও। আপনাকে বলি দিলে যে আমার কাজ হবে না বাবু। মাঝে কুমারী বলিসান, তবে আপনিও মায়ের ভোগেই যাবেন। একটু সবর করুন। হ্যাঁ, তো তারা কিসে দেয়? আগে মেয়েকে বলি দিয়ে আমার পুজো সম্পূর্ণ করে আমার ছেলেটাকে সুস্থ করি, তারপর আপনার ব্যবস্থা করবো ক্ষণ। হ্যাঁ, এই কথাগুলো বলতে বলতেই সামনের একটা শক্ত কাঠের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে আমাকে কষে বেঁধে দিল নিতাই। তারপর বলল, আপনার সামনে আজ এই মেয়েটিকে বলি দেব। মৃত্যুর আগে আপনিও দেখুন মৃত্যু যন্ত্রণা কাকে বলে। হ্যাঁ, এই বলেই একটা পাত্রে জল নিয়ে দুর্গার চোখে মুখে ছিটিয়ে দেয় সে। দুর্গা কিছুক্ষণের মধ্যেই চোখ মেলে তাকায়, তারপর মিষ্টি স্বরে বলে, নিমাই কাকু, আমি কোথায়? আচ্ছা, কে নিয়ে এলো এখানে আমাকে? ও নিমাই কাকু, তুমি এমন সেরেছ কেন? লাল ধুতি, কালো তিলক। এই কথাগুলো বলা মাত্রই দুর্গাকে আর 1 সেকেন্ড অবকাশ না দিয়ে ওকে কোলে তুলে নিয়ে ওর মাথাটা হাড়ি কাঠে পড়িয়ে দেয় নিমাই। দুর্গার আর কিছু বলতে পারে না, শুধু ওর মুখ থেকে বেরিয়ে আসতে থাকলো গোঁ গোঁ করে একটা যন্ত্রণাকাতর শব্দ। ঠিক এভাবেই আরো 2 শিশু কন্যাকে নিজের হাতে বলি দিয়েছে নিতাই। খড়গটা তুলে ধরে নিতাই, আর 1 মুহূর্ত তারপরেই ওই বাচ্চার মাথাটা আলাদা হয়ে যাবে শরীর থেকে। না, আর দেখতে পাচ্ছি না। আমি চোখ বন্ধ করি, আর ঠিক সেই মুহূর্তে একটা গলার স্বর শুনে চমকে উঠে আমি। একটা ক্ষীণ বাচ্চা ছেলে বহু কষ্টে যেন বাবা বলে ডাকলো। শব্দের উৎসের দিকে তাকালাম আমি। একটা রোগা অসুস্থ বাচ্চা ছেলে, বুঝলাম নিতাইয়ের ছেলে। ওই বাচ্চাটি আবার বলে উঠল, বাবা, দুর্গাকে ছেড়ে দাও তুমি। বাবা, তুমি খড়গটা ফেলে দাও। অন্য কারণ মৃত্যুর বদলে আমি আমার জীবন চাই না বাবা। বাবা, দয়া করে তুমি বাচ্চাকে ছেড়ে দাও। দুর্গাকে ছেড়ে দাও, দয়া করে।
নিতাইয়ের হাত থেকে খড়গ মাটিতে পড়ে গেল। ততক্ষণে নিতাইয়ের ছেলে এগিয়ে এসেছে বাবার কাছে। নিতাই বসে পড়ে ওই ছেলের সামনে, বলে ওঠে, এই তুই তুই এখানে কেন এসিস? কিভাবে এসিস? আর তুই জানলি কি করে আমি তোর জন্য এসব করছি? হ্যাঁ বাবা, আমি তো ইতিহাস শুনেছি। আর এই বাচ্চা মেয়ে উঠাওয়ের পর আমার খটকা লাগে বিষয়টা নিয়ে। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারো। তারপর সেই পুঁথি খুঁজে পেলাম আমি, আর নিশ্চিন্ত হলাম এই বাচ্চা মেয়েদের উধাওয়ের পিছনে কেবল তোমার হাত আছে। কিন্তু বাবা, অন্যের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সন্তানকে বাঁচানোই কি প্রকৃত পিতার লক্ষ্য হতে পারে? আমি অবাক হয়ে তাকিয়ে আছি 14-15 বছরের লিকপিকে, অসুস্থ, মৃত্যুর সঙ্গে প্রত্যহ পাঞ্জা লড়ানো ছেলেটির দিকে। কি করে এতটা সাহসের সাথে সত্যের সামনে, মৃত্যুর সামনে রিজু মেরুদণ্ডে দাঁড়িয়ে এই প্রবল সত্য কথাগুলো বলছে ও? আশ্চর্য। ওই পুঁথির কথা মতো এই বলিটা হলে তো ওই একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন পেত। একটা এতটুকু ছেলের কাছে কিভাবে সমস্ত সুখ, সুস্থতা, এমনকি জীবনের থেকেও আগে সত্যের স্থান হয়, ন্যায়ের স্থান হয়? দেখলাম ছেলেটি ওর বাবার হাত ছাড়িয়ে এগিয়ে গেল হাঁড়ি কাঠের দিকে। দুর্গার মাথাটা বের করল ওখান থেকে। মেয়েটা কখন যেন সংজ্ঞা হারিয়েছিল কে জানে। একটা পাত্রে একটু জল নিয়ে দুর্গার চোখে মুখে ছিটিয়ে দিল ছেলেটি। দেখলাম ছেলেটি হালকা হাতে দুর্গাকে বসিয়ে দিল। ধীর স্বরে আমার দিকে আঙুল দেখিয়ে বলল, যা তো দুর্গা, দুর্গা ওর বাঁধনটা খুলে দে, যা। দুর্গা ধীর পায়ে এগিয়ে এসে আমার বাঁধন বহু কষ্টে খুলে ফেলল। ইতিমধ্যে দেখলাম নিমাইয়ের ছেলে আদিত্যর শ্বাসকষ্ট শুরু হয়েছে। নিমাই ছেলের মাথা কোলে নিয়ে অঝরে কেঁদে চলেছে, আর একভাবে বলে চলেছে, আমার পাপের শাস্তি আমাকে দাও। আমার ছেলেটাকে নিও না মা, আমার ছেলেটাকে নিও না। ও যে এসবের কিছুই জানতো না মা। ওকে 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 ঠিক করে দাও মা, ওকে ঠিক করে দাও। না, ঠিক আর কিছুই হলো না। এবার আদিত্য বমি করতে শুরু করে, ভয়ঙ্কর রক্ত বমি। প্রায় 10 মিনিট রক্ত বমি করার পর ছেলেটা কেমন শান্ত হয়ে আসে। ওর চোখটা বুজে যায়, শান্ত নিশ্চিন্ত একটা মুখ। নিতাই দুবার ডেকে ওঠে, বাবা 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 আদি, না, আর কোনো শব্দ নেই। কারণ ততক্ষণে নিতাইয়ের ছেলে আদিত্য পাড়ি দিয়েছে অন্য এক জগতে। সে জগতে কষ্ট নেই, যন্ত্রণা নেই, মৃত্যু, ভয়, পাপ, স্বার্থ, কিছু নেই। আছে শুধু
অপার শান্তি। বেশ কিছুক্ষণ মৃত ছেলের মাথা কোলে নিয়ে বসে থাকেন নিতাই। তারপর ধীরে ধীরে ছেলের মাথা মাটিতে রেখে দাঁড়িয়ে ওঠে, পায়ে পায়ে এগিয়ে যায় খড়গের দিকে। তারপর মুহূর্তে খড়গটা তুলে এক কোপে নিজের ধর থেকে আলাদা করে দেয় নিজের মাথাটা। হ্যাঁ, দুর্গা ভয়ে সিটিয়ে ধরে আমাকে। আমি নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকি। দেবী স্বর্ণচূড়ি তার তৃতীয় বলি পেয়েছেন, তার পূজা সিদ্ধ হয়েছে। বলি মানে তো মনের ভেতরের সমস্ত অশুভ চিন্তা, অশুভ রিপুকে ঈশ্বরের পায়ে সমর্পণ। বলির মাধ্যম তো কেবল রূপক মাত্র। তাহলে কি এসে যায় বলির মাধ্যম কোনো কুমারী নাকি কোনো পূর্ণবয়স্ক ষড় রিপুযুক্ত মানব? দেবী বলি পেয়েছেন এ পৃথিবীর সমস্ত কলুষতার বলি, সত্যের কাছে মিথ্যার বলি, মৃত্যুর কাছে জন্মের বলি। খুড়ো এরপর চুপ করে গেলেন। প্রতিটা গল্পের শেষেই এরকম গুম মেরে যান খুড়ো, হয়তো স্মৃতি রোমন্থন করেন। তবে এই গল্প শোনার পরে শুধু খুড়ো নয়, আমরাও বেশ অনেকক্ষণ চুপ ছিলাম আর কেবল ভাবছিলাম এই পৃথিবীতে আদিত্যরা এত কম সময়ের জন্য আসেন কেন? আর একটু বেশি সময়ের জন্য এরা পৃথিবীতে থাকলে তো পৃথিবীর মধ্যে গজিয়ে ওঠা এত হিংসা, লোভ, ক্রোধ, স্বার্থপরতা অনেকাংশে কমে যেত। আমার ভাবনার মাঝে ছেঁদে নে হারান হঠাৎ বলে উঠল, বলছিলাম যে খুড়ো, আদিত্যরা পৃথিবীতে এত কম সময়ের জন্য আসেন কেন? আমি চমকে উঠলাম। ভাবনার এত মিল কিভাবে সম্ভব? খুড়ো বলে উঠলেন, এ পৃথিবীতে ভালো মানুষদের যে বেশি দিন থাকতে নেই রে, এই তো কালের অমোঘ নিয়ম, বুঝতে পারলি? সবাই একটা দীর্ঘশ্বাস ফেললাম একেবারে একসাথে। খুড়ো উঠে পড়ে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে বললেন, আজ তাহলে আসি। হ্যাঁ, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। চলি। খুড়ো চলে গেলেন। আমি ভাবতে লাগলাম, কোথাও গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের ভাবনা যেন এক হয়ে যায়। এই পৃথিবীতে আদিত্যরা যতবার পদার্পণ করে ততবারই আমাদের প্রত্যেককে ভাবতে বাধ্য করে একই ভাবনা। সেই ভাবনা আমাদের চোখে আঙুল দিয়ে শেখায়, ন্যায় আর সত্যের কাছে কখনোই মিথ্যায় স্বার্থপরতা জয়ী হতে পারে না। সে মৃত্যুর থেকে সত্যি আর কিচ্ছু নেই। এই যে ভাইপোড়া, শোন, গল্প তো সবাই বসে বসে শুনলি, কিন্তু সেটা কেমন লাগলো সেটা না জানালে চলবে? শুধু গল্প শুনলে তো হবে না, শেয়ার করতে হবে, ভালো লাগলে জানাতে হবে কমেন্ট করে। হ্যাঁ, আর শোন, আগামীতে তো আরও গল্প নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাক। এমন ভালো থাকিস, আবার দেখা হবে। চলি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন, তাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু মহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনারা শুনছিলেন লেখিকা ডোনা মিশ্রর কলমে মধুপুরের প্রেতাত্মা। তড়িৎ খুড়োর ভূমিকায় ছিলেন দেবাশিস সেনগুপ্ত। ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে এই সিরিজের অর্থাৎ তড়িৎ খুড়ো সিরিজের প্রথম গল্প আপলোড হয়ে গিয়েছে। যদি আপনারা না শুনে থাকেন তাহলে প্লেলিস্ট সেকশনে গিয়ে তড়িৎ খুড়োর গল্পের সিরিজটা শুনতে পারেন। আজকের গল্প পাঠ এবং তড়িৎ খুড়োর ভূমিকায় ছিলেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে সন্তু, শুভম এবং আম্রপালি। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। সমস্ত পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু।
তাহলে শেষ করছি আজকের গল্প এখানেই। ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদ্বীপী 2.0।